এপিসোডের প্রথমেই আমরা চামিন আর জেরিনকে দেখতে পাই। আর ওইখানে তো একটা লেডি চলে আসে, আর সে তো এসে বলে সে চামিনের গার্লফ্রেন্ড, আর ওদের তো বিয়েও ঠিক হয়ে গিয়েছে। তখন তো জেরিন চামিনকে জিজ্ঞেস করে যে সত্যিই এ তোমার গার্লফ্রেন্ড নাকি, কিন্তু ও কিছুই বলে না। আর তখন সেখান থেকে জেরিন তো চলে যায়। ও বুঝতে পারে ঘটনাটা সত্য। এদিকে পেছন থেকে ওকে তো চারিন ডাকতে থাকে, কিন্তু ওর কোনো কথা না শুনেই জেরিন ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি ডানা নামের এই মেয়েটা তো ওকে কথা শোনাতে থাকে। বলে আমি তো তোমায় ফোন করেছিলাম, কিন্তু তুমি ফোনটা কেন রিসিভ করোনি, আমাকে কেন তুমি কোনো পাত্তাই দাও না, এটা তো তোমার ডিউটি। তখন ও তো বলে আমি তোমায় বলে দিয়েছি যে আমাদের এঙ্গেজড হয়েছে ঠিকই, কিন্তু আমি কখনোই তোমায় বিয়ে করব না। এটা শুনে ডানা বলে আমি তো জানি আমাদের কখনো বিয়ে হবে না, কিন্তু আমি তো তোমার ফিয়ন্সে, এটার তো একটা ডিউটি আছে, এটা তো তোমায় কাজে লাগাতেই হবে, আর এই দায়িত্ব তোমায় পালন করতেই হবে। এরপরে ডানা তো অনেক বেশি রেগে যায়, আর তখন তো ও চুপ হয়ে যায়। এরপর আমরা জেরিনকে দেখতে পাই। ও তো ওর চুল শুকাচ্ছিল আর নিজে বকবক করছিল। ও বলছিল আমার বস কিভাবে আমায় মিথ্যে বলেছে, সে বলেছে তার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, কিন্তু এদিকে তো তার বিয়ে ঠিক হয়ে আছে। তখন ওর বোন তো জিজ্ঞেস করে কি হয়েছে, তুমি একা একা বকবক করছো কেন? ও তো বলে কিছুই হয়নি, আমি নতুন জব পেয়েছি তো তাই ওইগুলো নিয়েই ভাবছি। ওর বোন বলে যাই হোক না কেন আমায় বলো। আর এদিকে ও তো চামিনকে নিয়ে ভাবতে থাকে যে কিভাবে ওকে কোলে তুলেছিল। ও তো এগুলো ভেবে অনেক লজ্জা পেতে থাকে আর খুব খুশিও হতে থাকে। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো ঘুমাচ্ছিল, কিন্তু ওর তো কোনো ঘুমে আসছিল না। ওর অনেক গরম লাগছিল, আবার ঠান্ডা লাগছিল। এরপর ও তো উঠে বসে আর বলে একটু এক্সারসাইজ করি, যদি একটু ঘুম আসে। এরপর আমরা দেখি ও তো এক্সারসাইজ করতে শুরু করে। আর তখনই ওর চোখের সামনে ও জেমিনকে দেখতে পায়, আর ও তো ভীষণ লজ্জা পেয়ে যায়। ওর গাল দুটো তো একেবারে লাল হয়ে যায়। ও লজ্জা পেয়ে মাটিতে একেবারে শুয়ে পড়ে আর নিজের মুখটা ঢেকে ফেলে। এরপর আমরা দেখি জেমিন তো রুপটপে আসে, আর এরপর ওর ফ্রেন্ডের সাথে কথা বলতে থাকে। ওর ফ্রেন্ড বলে তোমার এই চাকরিটা কিভাবে হলো? তখন ও তো বলে আমার বস বলেছে আমি নাকি অনেক ফানি, আর এই জন্যই নাকি আমার জবটা হয়েছে। তখন ওর ফ্রেন্ড বলে ঠিকই বলেছে, তুমি তো অনেকটাই কমেডিয়ানের মতো। ও বলে হতে পারে, এই জন্যই হয়তো আমার চাকরি হয়েছে। এরপর ও তো ওর ফ্রেন্ডকে জিজ্ঞেস করে যে তুমি কোনো জব পেয়েছো কিনা। তখন ওর ফ্রেন্ড বলে আমি তো কোনো জব পাইনি, তবে আমি নিজে একটা জব তৈরি করেছি। আমি ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, আর ওইখানে আমি তো গান রেকর্ড করে আপলোডও করে দিয়েছি। তুমি একটু গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর আমার মিউজিকটাকে একটা লাইক করে দিও। তখন ও তো বলে ঠিক আছে আমি পরে করে দিব, কিন্তু ওর ফ্রেন্ড বলে তুমি এখনই করো, না হলে আমি কিন্তু তোমায় গিয়ে শুনিয়ে দিব। আর এরপর সত্যি তো ওর ফ্রেন্ড গান গাইতে শুরু করে। আর এরপর ও তো তাড়াতাড়ি ফোনটা রেখে দেয়, বলে আমি পরে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিব। এরপর আমরা ডানার বাবাকে দেখতে পাই। ডানার বাবা তো কিছু একটা পেইন্ট করছিল, আর তার পাশে তো ডানা বসেছিল। ডানার বাবা তখন ডানাকে জিজ্ঞেস করে যে আমাদের সবকিছুই তো খুব ভালোই চলছে, বিজনেসও খুব ভালো চলছে, কিন্তু তোমাদের তো বিয়ে কবে থেকেই ঠিক হয়ে আছে, তোমরা কবে বিয়ে করছো? তাড়াতাড়ি বিয়েটা করে ফেলো। আর এটা শোনার সাথে সাথে ওর তো ভীষণ রাগ হয়ে যায়। ও বলে বাবা আমি তো তোমায় বলেছি আমি ঠিকই এঙ্গেজড হয়েছি, কিন্তু আমি কখনোই বিয়ে করব না। তুমি বারবার কেন এই প্রশ্নটা আমায় জিজ্ঞেস করো? আর এতে তো ওর অনেক রাগ হয়। আর এরপর ওর বাবার জন্য ও কালি তৈরি করছিল, আর এগুলো ও এমনভাবে করতে থাকে যেন সবগুলো ভেঙে ফেলে। আর ওর বাবা তো বুঝে ফেলে যে তার মেয়ের ভীষণ রাগ হয়ে গিয়েছে। তখন ওর বাবা তো বলে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, তোমার যা খুশি তুমি তাই করো। আর তখনই ওদের দুটো লোক ওখানে চলে আসে, আর তারা যখন এটা দেখতে পায় ওরা বুঝে ফেলে যে ডানার অনেক রাগ হয়ে গিয়েছে, আর এখনই বিপদ হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ওরা ওইখান থেকে চলে যায়। এরপর আমরা হ্যাভেনে দেখতে পাই। হ্যাভেনে তো জেরিন কাজের জন্য চলে আসে, আর ওর পেছন থেকে ওর বস তো পিপি বলে ওকে ডাকতে থাকে, আর এটার অর্থ হচ্ছে প্যান্ট পে পি। তখন জেরিন তো বলতে থাকে আমাকে এগুলো কেন বলছো, আমি কি প্যান্ট নষ্ট করেছি কিনা? আর এরপর ওর বস তো বলে আমাকে তো একটু গুড মর্নিংও বলতে পারো। ও বলে কিসের গুড মর্নিং, তুমি আমায় প্যান্ট পে পি কেন বললে? এরপর জেরিন তো বলতে থাকে তুমি এত জল্লাদ কেন, একটা জল্লাদ বস। ও তো বলে এই জল্লাদ বসের জন্যই তোমার জব হয়েছে, তাই আমাকে থ্যাঙ্কস বলো। তখন ও তো বলে ঠিক আছে। এরপর তো ওকে থ্যাঙ্কস বলে, আর নিজের মুডটাকে ও চেঞ্জ করে নেয়।
আর বলে তুমি তো একটা সাইকো, আমি সাইকো লোকের সাথে তো কাজ করতে পারবো না, কিন্তু তোমার জন্য তো জব পেয়েছি তাই তোমাকে থ্যাঙ্কস বলেছি। এরপর ও হাসি মুখে বলে যে আমি এখন কাজে যাচ্ছি, আমার এসব ফালতু কথা বলার সময় নেই। এরপর ও তো ওকে বিদায় দিয়ে দেয় আর ভিতরে হাসতে হাসতে চলে যায়। চাউমিনের তো তখন অনেক বেশি রাগ হচ্ছিল। এরপর আমরা দেখি জেরিম তো ওর কাজে চলে আসে আর ও তো ওর ড্রেসটা পরে নেয়, আজ ওর ফার্স্ট ডে। এরপর ওই সেক্রেটারি তো ওকে এই পুরো হোটেলটা ঘুরে দেখাতে চায় আর বলে চলো আমি তোমায় সব কিছু এক্সপ্লেন করছি। এরপর ওকে তো বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয় আর একটা প্লেগ্রাউন্ডে নিয়ে যাওয়া হয় যেখানে বড়লোকের ছেলেরা এসে খেলা করে আর তারা ছোট বাচ্চাদের সব জিনিস নিয়ে খেলতে থাকে। ওরা অনেক ছোট বয়সেই বড় হয়ে যায়, তো এই জন্য এখন ওদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আর ওইখানে তো জামিনও ছিল। জেরিম তো এটা দেখে হাসতে থাকে, বলে উনিও এই খেলা কবে থেকে খেলছে। তখন সে তো বলে এটা তার প্ল্যান আর এটা সেই করেছে। জামিন তো বাচ্চাদের মতো খেলতে থাকে আর এটা দেখে ওরা হাসতে থাকে। এরপর আমরা দেখি ওকে আরো একটা জায়গায় নিয়ে আসা হয় আর সেখানে অনেকগুলো পেন্টিং ছিল। এটা যার যার মতো সেই তৈরি করেছে, বড় বড় লোকরা তারা এটা সেট করেছে। আর এইখানে তো জামিনেরও একটা পেন্টিং ছিল যেখানে ওর মুখটা দেখা যাচ্ছিল না, শুধু ছাতায় দেখা যাচ্ছিল। আর এটা নিয়ে জেমিন তো অনেক মজা করে। এরপর একটা গার্ডেন প্লেসে নেওয়া আসা হয়, এইখানে সবাই যার যার মনের কথা বলতে থাকে। আর তখন সেখানে তো আমাদের হ্যান্ডসাম হিরোর এন্ট্রি হয়ে যায় আর ওরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখতে থাকে। ও যখন ওইখানে ঢুকে পড়ে ওকে দেখেই সব মেয়েরা তো তাকিয়ে থাকে আর একটা মেয়ে তো ওকে একটা রোজ দিতে যায়, কিন্তু ও তো ছাতা দিয়ে এটা না করে দেয় আর নিজেকে প্রোটেক্ট করে নেয়। এরপর আমরা দেখি ও তোদের দুজনের কাছে আসে আর এসে বলে যে তোমরা সবসময় স্মাইল করো, এরকম মুখ গোমরা করে দাঁড়িয়ে থাকলে চলবে না। আর এরপর ওইখান থেকে তো ও চলে যায়। জেমিনের তো এই জিনিসগুলো খুব মজা লাগছিল। এরপর ওই সেক্রেটারি তো ওকে কাজ বুঝিয়ে দেয় আর বলে গুড লাক, আজ থেকে তোমার কাজ এখানে শুরু হচ্ছে, তাই মনোযোগ দিয়ে কাজ করো। তখনই সেখানে একটা ছেলে চলে আসে আর ওকে দেখে বলে তুমি কি এখানে নতুন নাকি? ও তো বলে হ্যাঁ, আজ আমি এখানে ফার্স্ট। আর তখনই সেখানে তো আমাদের হিরো চলে আসে আর বলে হ্যাঁ, ও আজ এখানে নতুন এসেছে, কিন্তু ওর অনেক কাজ শিখতে বাদ আছে, তাই ওকে আমি নিয়ে যাচ্ছি। আর তখনই সেখানে ডানা চলে আসে। ডানা এটা দেখে জিজ্ঞেস করতে থাকে যে আমার ফিয়ন্সে কাকে নিয়ে ভিতরে যাচ্ছে। তখন ওই ছেলেটা তো বলে এই মেয়েটা নতুন এখানে কাজে এসেছে, তাই ওকে ট্রেনিং দেওয়ার জন্য আমাদের বস ওকে ভেতরে নিয়ে যাচ্ছে। তখন ও তো এটা বলে এরকম তো হওয়ার কথা নয়, এই মেয়েটার মধ্যে এমন কি আছে যে আমার ফিয়ন্সে এতটা ইন্টারেস্ট দেখাচ্ছে। এরপর আমরা দেখি চাউমিন তো জেরিমকে একটা রুমের মধ্যে নিয়ে যায় আর ওইখানে গিয়ে বলে তোমায় এখানে ট্রেনিং দেওয়া হবে। আর এরপর ও তো একটা কাজ করতে শুরু করে। ওখানে কতগুলো পর্দা ছিল, ওই পর্দাগুলো চাউমিন তো ধুইতে শুরু করে আর ওর এই ধোয়াগুলো দেখে বলে যে তুমি তো অনেক ভালো কাপড় ধোও। তখন চাউমিন তো বলে এটা তোমার কাজ, এটা আমার কাজ নয়, আমি তোমাকে দেখিয়ে দিলাম যে এইভাবে তোমায় কাজ করতে হবে, আর এখন থেকে কাজ করা শুরু করে দাও। আর এটা তো তোমায় হাত দিয়েই করতে হবে, আর তুমি কোনো ওয়াশিং মেশিন ব্যবহারও করতে পারবে না। তোমার এই স্যান্ড্রেলা হওয়ার স্বপ্ন তো আমি দূর করব, মনোযোগ দিয়ে কাজ করো, আমার স্যান্ড্রেলা একেবারেই পছন্দ নয়। আর এই জন্যই ওর সাথে এমনটা করছিল। এরপর ওকে কাজ বুঝিয়ে দিয়ে ওইখান থেকে তো ও চলে যায় আর এদিকে আমাদের বেচারি কাজ করতে শুরু করে দেয়। এরপর আমরা দেখি ডানা তো ওই রুমের মধ্যে আসে আর এসে বলে তুমি এখানে কি করছো, তোমার স্বপ্ন তো অনেক বড়, তুমি তো সিন্ড্রেলা হবে। ও তো বলে আমি যে সিন্ড্রেলা হব এটা তুমি কিভাবে জানলে, সবাই এটা কি জেনে গিয়েছে নাকি? ও তো বলে তোমার এই স্বপ্নের কথা সবাই জানে, তুমি একটা জায়গায় যাও আর ওইখানে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, যা উইশ করবে তুমি তাই করতে পারবে। তখন ও তো বলে এরকমটা হয় নাকি? তখন ডানা বলে অবশ্যই হয়। এরপর আমরা চাউমিনকে দেখতে পাই, চাউমিন তো ওর সেক্রেটারির কাছে আসে আর এসে বলে যে আমাদের এখানে ছোটোখাটো আর কোনো কাজ আছে কিনা। ও তো বলে কোন কাজের কথা বলছো? বলে যে এই টাস্কগুলো আমি জেমিনকে দিতে চাই। আর তখনই ওইখানে একটা লেডি থাকে, সে তো বলে মেয়েটাকে এত ছোট কাজ কেন দিচ্ছ? আর তখন ও তো বলে দেখো দেখো এখানে স্যান্ডেলার স্টেপ মাদারও আছে, সে এখনই মেয়েটাকে কতটা কাজ করাতে চায়। এটা শুনে মহিলা তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর ও তো ছোট ছোট কাজগুলো দেখতে থাকে যে কোন টাস্ক ও আবার জেমিনকে দিবে। ওর এরকম করা দেখে ওখান থেকে সবাই তো চলে যায়। এরপর আমরা জেমিনকে দেখতে পাই, জেমিন তো রুটটপে থাকে আর ও এখানে কাপড় মেলতে এসেছে।
কিন্তু ও তো আগে একটা গান প্লে করে নেয় আর ও কানের মধ্যে হেডফোন দিয়ে এটা শুনতে থাকে। এরপর আমরা দেখি ও কাপড় মেলতেই শুরু করে। ওর তো অনেক ভালো লাগছিল এখন। ও তো এখানে কাজ করছিল, আবার গানও শুনছিল, আবার এনজয়ও করছিল। এরপর আমরা দেখি ওখানে চামিন চলে আসে। চামিন তো ওকে দেখতে পায় যে ও কিভাবে কাজ করছে। এরপর ও তো ভাবতে থাকে যে ও এত এনজয় কিভাবে করছে আর কি গাচ্ছে ও। জিমিনকে এমন দেখে ও তো ওর কাছের দিকে হাঁটতে থাকে আর দেখতে যায় যে ও কি এমন শুনছে। এরপর আমরা দেখি ও তো ওর কাছে যায় আর গিয়ে ওর কানের থেকে একটা ইয়ারপড নিয়ে নেয় আর এরপর নিজের কানে লাগিয়ে নেয়। আর তখনই ওই গানটা তো শেষ হয়ে যায়। আর এই গানটা শেষ হতে না হতেই ওইখানে ওর ফ্রেন্ডের ওই গানটা বেজে ওঠে, যেটা খুবই লাউড ছিল আর শাউটিং ছিল। তখন তো জেমিন ভাবতে থাকে যে এই মেয়েটা কেমন গান শুনে, এতে তো এমনিতেই মাথা ধরে যাবে। আর এরপরে ও তো ওর কানের থেকে ওর ইয়ারপডটা নিতে যায়। আর যখনই ও এটা নিতে যাচ্ছিল ও তো ওর গায়ের উপরেই পড়ে যাচ্ছিল। জেমিনও তো ওকে আর আটকাতে পারে না আর ওর গায়ের উপরেও তো পড়েই যায়। আর এতে করে দুজনে নিচে পড়ে যায় আর ওদের গায়ের উপরে একটা পর্দা পড়ে যায়, যেটা খুবই রোমান্টিক ছিল। দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। চামিনে তো এক দৃষ্টিতে ওর দিকে তাকিয়েছিল আর এরপর ও বলছিল এগুলো কি হচ্ছে, তাড়াতাড়ি আমার গায়ের উপর থেকে উঠে পড়ো, আমি জানি তোমার একটু সমস্যা আছে, তাই বলে তুমি আমার গায়ের উপর এরকম জাম্প করবে নাকি। আর এরপর দেখা যায় ওরা দুজন উঠে দাঁড়ায় আর ওর থেকে ওই এয়ারপডটাও তো নিয়ে নেয়। এরপর চামিন তো ওর মাথা থেকে পর্দাটা সরিয়ে নেয় আর বলে তুমি কি নিজেকে খুব সুন্দরী ভাবো নাকি, তুমি তো একটা রাক্ষসী, রাক্ষসীর মতো সবসময় কথা বলো, আমাকে একটুও কোনো মূল্যায়নই করো না, কিভাবে কথা বলো আমার সাথে, আমি তো তোমার বস, এটা সবসময় মাথায় রাখবে। এরপর ও তো আরও বলে যে তুমি এসব কি গান শোনো। তখন ও তো বলে আসলে এটা আমার ফ্রেন্ডের, আমি অন্য একটা গান শুনছিলাম আর তারপরে এটা আবার বেঁচে গিয়েছে, আসলে এটা গত রাতে আমি সাবস্ক্রাইব করেছি তাই এরকমটা হয়েছে, তুমিও প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তখন ও তো বলে আমি এদেরকে খুবই অ্যাপ্রিসিয়েট করি, ওরা আসলে অনেক হার্ড ওয়ার্ক করে, ঠিক আছে তুমি নাম বলে দিও আমি সাবস্ক্রাইব করে দিব। এটা শুনে জিমিন তো একেবারে বড় একটা গাল দিয়ে হাসতে থাকে আর এটা দেখে ওর তো অনেক ভালো লাগে আর ওর মুখে দেখে ও তাকিয়েই থাকে। চামিন তো বুঝতে পারছিল যে ওর মধ্যে কিছু একটা হচ্ছে। তখন তো একটা প্ল্যান করে, ওইখান থেকে বড় একটা বাকেট নেয় আর ওর মাথার মধ্যে পরিয়ে দেয়, বলে তুমি এরকমটাই থাকো, আমার সাথে এখন কোনো কথাই বলো না। এরপর ও তো ওইখান থেকেই চলে যাচ্ছিল আর ও ফোন থেকে ওর ফ্রেন্ডের চ্যানেলটার নাম দেখে নেয়। এরপর আমরা দেখি ও যখন ওইখান থেকে চলে যাচ্ছিল ওর সামনে তো ওর গার্লফ্রেন্ড চলে আসে আর এটা দেখার সাথে সাথে ও তো ভীষণ ভয় পেয়ে যায়। তখন ডানা বলতে থাকে তুমি এখানে কি করছো। ও তো বলে আমি একটা কাজে এসেছিলাম, বলে নিচে চলো। এরপর আমরা দেখি ওরা গার্ডেন এরিয়াতে বসে কথা বলতে থাকে। তখন ওর গার্লফ্রেন্ড বলে যে তুমি ওইখানে কি করছিলে। ও তো বলে আমি তো সিও, আমি যে কোনো জায়গায় যেতে পারি। তখন ও বলে আমি ওই মেয়েটার কথা বলছি, তুমি ওই মেয়েটাকে কেন এত প্রায়োরিটি দিচ্ছ। ও বলে আমি কাউকেই খুব একটা প্রায়োরিটি দিচ্ছি না, আসলে ওই মেয়েটা নতুন তো তাই আমি ওকে কাজ বুঝিয়ে দিচ্ছি। তখন ও বলে আমি কাল রাতেও ওর সঙ্গে তোমায় দেখেছি, তুমি কি ওই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছ নাকি, তোমায় দেখে তো মনে হচ্ছে তুমি এখন ফার্স্ট লাভের মধ্যে আছো আর ওই মেয়েটাকে তুমি সিন্ড্রেলা বানাতে চাচ্ছ। ও তো বলে আরে না না, আমি তো সিন্ড্রেলা একেবারে পছন্দই করি না আর এই জন্যই আমি এত কঠিন কঠিন কাজ ওকে দিচ্ছি। তখন ডানা বলে তুমি আমায় নিয়েও তো একটু ভাবতে পারো। তখন ও বলে আমি তো তোমায় নিয়ে ভেবেছি, তুমি এখন এখান থেকে চলে যাও। এরপর আমরা জেমিনকে দেখতে পাই, ওর অবস্থা তো অনেক খারাপ হয়ে যায়, ওর হাত দুটো ব্যথা করতে থাকে। ও তো কাজ শেষ করে বাইরের দিকেই বেরিয়ে আসে আর তখন পেছন থেকে গাড়ি নিয়ে তো চামিন চলে আসে। চামিন বলে তোমার স্বপ্ন কি পূরণ হয়েছে কিনা, এই সিন্ড্রেলা দেখার স্বপ্ন তুমি বাদ দাও, না হলে তোমার খবর আছে। ও তো বলে এটা কি সমস্যা, আমি তো সিন্ড্রেলা হতেই চাই, বড়লোক একটা ছেলে দেখে বিয়ে করে নিব, দেখো আর সিন্ড্রেলা হয়ে যাব। ও বলে এই হ্যাভেনে তো হতেই পারবে না, আর একটা কথা শুনে রাখো, আজকের টাস্ক তো তোমার শেষ হয়েছে আর কালকের জন্য প্রস্তুত থেকো আর ফলো ইয়োর জয়। এটা বলে ও তো এখান থেকে চলে যায় আর ও ভাবতে থাকে এখানে জয় আসলো কোথায়, শুধু তো আমার দিয়ে কষ্টই করাচ্ছ। আর তখন ওর কাছে একটা মেসেজ চলে আসে আর ওর বাবার কিছু লোন পরিশোধ করে দিয়েছিল, ওইটারে এক SMS আসে। এটা দেখে ও ভাবতে থাকে আমার জীবন কি এইভাবে কাটবে নাকি, আমি কবে সিন্ড্রেলা হব। আর এরপর আমরা দেখি ও তো ওর বোনের কাছে আসে আর ওর বোনকে দেখে ওর একটা কথা মনে হয় যে ডানা ওকে বলেছে যে $100 দিলে তুমি একটা জায়গায় যেতে পারবে আর ওইখানে গেলে
নিজের ড্রিমও পূরণ করতে পারবে, যা উইশ করবে তোমার লাইফে তাই হয়ে যাবে। ও তখন ভাবতে থাকে যে ও ওর বোনের কাছ থেকে টাকা চাইবে আর এরপর ওই জায়গাতে যাবে। এরপরে ওর স্বপ্ন পূরণ হয়ে গেলে ওর হাজব্যান্ডের থেকে এই টাকাগুলো নিয়ে ওর বোনকে দিয়ে দিবে। এরপর আমরা দেখি ও তো ওর বোনের কাছে যায় আর গিয়ে বলে, তোমার কাছে কি কিছু টাকা হবে নাকি? তখন ওর বোন বলে, কিসের টাকা, আর টাকা দিয়ে তুমি কি করবে? তখন ও তো ওর বোনকে বলে, আমার $100 লাগবে, আর এরপর আমি একটা জায়গাতে যাব, ওইখানে গিয়ে আমি উইশ করব যে যাতে আমি বড়লোক একটা ছেলেকে বিয়ে করতে পারি, আর তারপরে তোমার টাকা আমি দিয়ে দিব। তখন ওর বোন তো বলে, তুমি এমন কেন, তোমার বাবাও এমনই ছিল, তোমরা দুজনে এসব স্বপ্নে এত বিশ্বাস করো কেন? টাকা ইনকাম করা কত কষ্ট তুমি জানো না? তখন ও তো বলে, তুমি এমনভাবে কেন কথা বলো? আমার বাবা কি তোমার বাবা নয় নাকি? আমি তো তোমার মাকে সবসময় মা বলেই ডাকি, আর তোমাদের বোনও ভাবি, কিন্তু তুমি কোনো সময় আমার বাবাকে বাবা ভাবোনি, আবার আমাকে বোনও ভাবো না। কেন এমনটা করো আমার সাথে? আজ থেকে আমি তোমার সাথে আর বোনের সম্পর্ক রাখবো না, আর তোমাকে আর বোনও বলবো না। এরপর ও তো রাগ করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো ওর বাবার সাথে দেখা করতে আসে, আর ওর বাবা একটা হাসপাতালের মধ্যে ভর্তি ছিল। ওর বাবা তো ওকে দেখে বলে, আমার কাছে কেন এসেছো, টাকা চাওয়ার জন্য এসেছো নাকি? তখন ও তো বলে, তোমার থেকে কি টাকা নেব, তুমি এমনিতেই তো জবলেস, আর আমি তো তোমায় টাকা দিব, তুমি আবার আমায় কি করে টাকা দিবে? এরপর দেখা যায় ওর বাবা তো বলে, তুমি কবে বিয়ে করছো? তুমি তো অনেক আগে এঙ্গেজড হয়েছো, তাহলে কেন বিয়ে করছো না? তখন ও তো বলে, কোনো মেয়েকেই আমার ভালো লাগে না, সব মেয়েদেরকে আমার কাছে পাথরের মতো লাগে, মনে হয় একটা স্টোন বসে আছে। তখন ওর বাবা বলে, এমনটা করলে তো চলবে না, তাড়াতাড়ি বিয়েটা করে নাও। আর ওরা দুজন এগুলো নিয়েই কথা বলতে থাকে। আর তখন সেখানে একজন নার্স চলে আসে। ওর বাবা নার্সকে দেখে তো পুরো মুড চেঞ্জ করে ফেলে। নার্স বলে, আপনি কি ঠিক আছেন নাকি? উনি তো একেবারে স্মাইলি ফেসে বলে, হ্যাঁ আমি খুব ভালো আছি। ওর বাবার এই কাণ্ড দেখে ও তো নার্সকে ওখান থেকে চলে যেতে বলে, আমার বাবা এখন একটু ঠিক আছে, আমি একটু কথা বলবো, আর এরপরে তুমি এসে আবার সব কিছু ঠিকঠাক করে রেখে যেও। এরপর দেখা যায় ওর বাবাকে তো ও বিদায় দিয়ে ওখান থেকে চলে যায়। এরপর আমরা জিমিনকে দেখতে পাই। ও তো ওর আরেকটা বোনের কাছে আসে, আর ওর বোন তো একটা হাসপাতালে চাকরি করত। এরপর আমরা দেখি ও তো ওর বোনের কাছে টাকা চাওয়ার জন্যই এসেছে, কিন্তু ওর বোনের তখন একটা ফোন আসে আর বলে, তুমি এখানে একটু ওয়েট করো, আমি একটু পরে আসছি। এটা বলে ওর বোন তো এখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে একটা ছেলেকে দেখিয়ে বলে, এটা আমার ফ্রেন্ড হয়, তুমি ওর সাথে কথা বলতে থাকো। এরপর আমরা দেখি ওই ছেলেটা তো বলে, আমি একটা ডক্টর, আর তোমাকে দেখেই তো বোঝা যাচ্ছে যে তুমি এখানে টাকার জন্য এসেছো, আর তোমার বোনকে তুমি এটা বলার জন্যই এসেছো। ও তো বলে, হ্যাঁ। তখন ছেলেটি বলে, আমি তোমায় টাকা দেব, কিন্তু এর বিনিময়ে তোমায় একটা কাজ করতে হবে। ও বলে, কি কাজ? তখন ছেলেটি বলে, তুমি একটা রিং এনে দিবে তোমার বোনের, আমি তো তোমার বোনকে প্রপোজ করব। আর এরপর ও তো বাড়িতে ফিরে আসে, আর ওর বোনের আংটি খুঁজতে থাকে। ও একটা রিংও পেয়ে যায়, আর এই রিংটা তো ওই ছেলেটাকে ও দিবে আজ রাতে। এরপর আমরা দেখি রাতেই তো ওই রিংটা ওই ছেলেটাকে দিয়ে দেয়, আর এর বিনিময়ে ওই ছেলেটা ওকে কতগুলো টাকা দিয়ে দেয়। টাকাগুলো পেয়ে ও তো ভীষণ খুশি হয়ে যায়। আর এরপর ও তো ওই জায়গাতে যায় যেখানে ও ওর উইশ পূরণ করবে, কিন্তু জায়গাটা খুবই স্ক্যারি ছিল। ও তারপরেও সাহস করে ওই জায়গার মধ্যে ঢুকে। এরপর ওখানে আমরা একজন মহিলাকে দেখতে পাই, আর এরপর উনি তো জিজ্ঞেস করে যে তোমার উইশ কি? ও বলে, আমি সিন্ড্রেলার মতো হতে চাই, বড়লোক একটা ছেলে দেখিয়ে বিয়ে করতে চাই, আর এরপর আমার জীবনটা তো সেট হয়ে যাবে। তখন উনি বলে যে এরকম সবই হবে, তোমার ভাগ্যও এরকমই আছে। আর এরপর এটা শুনে ও ভীষণ খুশি হয়। উনি তো ওকে কতগুলো টিপস দেয়। এরপর আমরা চামিনকে দেখতে পাই। চামিন তো একটা জায়গায় বসে ড্রিঙ্কস করছিল, আর ওর ফ্রেন্ডের ওই চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেয়, আর ওগুলো ভেবেও তো স্মাইল করতে থাকে। তখন তো ওর গার্লফ্রেন্ডের কথা ওর মনে হয়। ওর গার্লফ্রেন্ড ওকে বলেছিল যে তুমি ওই মেয়েটার প্রেমে পড়ে যাচ্ছ, আর এটা তো তোমার ফার্স্ট লাভের মতোই দেখতে। তখন ও তো তাড়াতাড়ি চ্যানেলটাকে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। আর তখনই তো ওর সামনে জেরিমের ফেসটা ভেসে ওঠে, আর ও তো বিভিন্ন অঙ্গভঙ্গি করতে থাকে। এটা দেখে ও তাড়াতাড়ি ড্রিঙ্কস মুখ থেকে বের করে দেয়, আর বলে, আমার সাথে এগুলো কি হচ্ছে, আমি কিছুতেই এই মেয়েটার প্রেমে পড়তে পারি না। এরপর আমরা জেরিমের ফ্যামিলিটাকে দেখতে পাই। ওইখানে তো ওর মা আর ওর বোনরা সবাই নাস্তা করছিল।
তখন ওর মা তোকে জিজ্ঞেস করে যে তোমার নাকি টাকার প্রয়োজন, তোমার কোনো টাকা দরকার হলে তুমি আমার থেকে চেয়ে নিও, কারোর থেকে চাইতে হবে না। তখনই ওইখানে ওর ওই ডক্টর বোনটা চলে আসে আর এসে বলে তুমি কাল কেন আমার সাথে দেখা করতে গিয়েছিলে? ও তো বলে এমনিতেই গিয়েছিলাম তোমার সাথে একটু কথা বলতে। এরপর আমরা দেখি ওইখান থেকে তো ও চলে যায়। আর এরপর ও তো ওর কাজে ফিরে যাচ্ছিল আর ও আজ অনেক বেশি হ্যাপি ছিল, কেননা ও যেটা উইশ করেছে সেটা খুব তাড়াতাড়ি হয়তো পূরণ হতে যাচ্ছে। তখনই ওইখানে চামিন চলে আসে। চামিন তো ওকে দেখে বলে যে আজ তোমায় অনেক ভালো দেখাচ্ছে। ও বলে আজ আমি অনেক খুশি। এরপর চামিন তো বলে আজ থেকে তুমি এখানে নর্মালি কাজ করতে পারবে, তোমার আর কোনো টাস্ক দিতে হবে না, আর তুমি তোমার ড্রিমটাও পূরণ করো, আমি আর তোমার কিছুতেই বাধা দিব না। এরপর আমরা দেখি ও তো এটা শুনে অনেক খুশি হয়ে যায় আর একদম চামিনের কাছে চলে যায় আর গিয়ে ওকে থ্যাঙ্কস বলে। জিমিন যখন চামিনের অনেক কাছে চলে যায় ওর থেকে কিছু একটা অনুভব করতে পারছিল। তখন ও তো ভাবে আমার সাথে এমনটা কেন হচ্ছে, আর ওর চোখ দুটো অনেক বড় হয়ে যাচ্ছিল। এরপর আমরা দেখি ও তোর কাছ থেকে সরে দাঁড়ায় আর বলে তোমার গায়ে থেকে স্মেল আসছে, তুমি এত কাছে এসে আমায় দাঁড়িও না। তখন জিমিন বলে এগুলো কি বলছো, আমি তো সকালেই গোসল করে এসেছি। এরপর বলে তারপরে তোমার গা থেকে একটা স্মেল আসছে। আর তখন ও তো তাড়াতাড়ি ওর ছাতি ফুটিয়ে ওইখান থেকে চলে যায়, কিন্তু জেরিমের তো ভীষণ রাগ হচ্ছিল। আর এরপর ও তো ওয়াশরুমের মধ্যে যায়। ওইখানে গিয়ে ও বারবার চেক করতে থাকে যে সত্যিই ওর গা থেকে কোনো স্মেল আসছে নাকি। ও তো ওর মাথার চুলগুলো চেক করে, আবার হাত চেক করে যে ওখান থেকে কোনো স্মেল আসছে নাকি, কিন্তু কোনো তো স্মেল আসছিল না। ও তো বলে আমি তো সকালে গোসল করে এসেছি, এরকম হওয়ার তো কোনো চান্সই নেই। এরপর ও তো অনেক পারফিউম মাখতে থাকে যাতে করে ওর গা দিয়ে কোনো স্মেল না আসে। এরপর আমরা দেখি ও তো এভাবে বাইরে বের হয়ে আসে আর ওইখানে তো ও সেক্রেটারিকে দেখতে পায়। ও জিজ্ঞেস করে আমার গায়ে থেকে কোনো স্মেল আসছে নাকি। এটা শুনে ছেলেটা সরে দাঁড়ায় আর নাক ধরে, বলে কেন তুমি কি সকালে কোনো শাওয়ার নাওনি নাকি? ও আসলে ওকে জেলাস করে ওখান থেকে চলে যায়। এরপর ও মনে মনে ভাবতে থাকে যে সবাই আমার সাথে হয়তো দুষ্টুমি করছে। এরপরে ওই মহিলার কথা ওর মনে হয় যে মহিলা ওকে একটা চিরকুট দিয়েছে আর ওখানে কিছু লেখা আছে, উনি বলেছে এটা তুমি পড়বে আর মনে মনে তোমার উইশটা বলবে, তাহলে দেখো তোমার উইশটা পূরণ হয়ে যাবে। ও তো এরকমটাই করে, একটা টেবিলের উপর ওটা রাখে আর ওইটা দেখে ও মনে মনে পড়তে থাকে আর উইশ করতে থাকে যে ওর মনের মানুষ যেন পেয়ে যায়। আর তখনই ওইখানে একটা ছেলের এন্ট্রি হয় যে দেখতে অনেক বেশি টল ছিল আর অনেক হ্যান্ডসামও ছিল। ওই কাগজটা তার দিকেই উড়ে যাচ্ছিল আর এটা ধরার জন্য ও তো তার সাথে সাথেই যাচ্ছিল। কাগজটা উড়ে ওই ছেলেটার কাছেই যাচ্ছিল আর ও পিছন পিছন গিয়ে ওই কাগজটাকে ধরে নেয় আর এটা ওই ছেলের গায়ে গিয়েই থামে। এরপর আমরা দেখি ও তো ওই ছেলেটার মুখের দিকে তাকায় আর গিয়ে দেখতে তো পায় অনেক হ্যান্ডসাম একটা ছেলে, আর ছেলেটা ওকে দেখে স্মাইল করতে থাকে। জেমিনের মনে তো লাড্ডু ফুটতে থাকে, ও তো এমন কিছু একটাই চেয়েছিল যে বড়লোকের একটা ছেলেকেও বিয়ে করবে। এরপর আমরা দেখি ওদের এই মোমেন্টগুলো তো ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চামিন দেখতে থাকে। ওর তো ভীষণ জেলাস হচ্ছিল আর ও ভাবছিল এখানে এগুলো কি চলছে। ছেলেটা তো আমাদের জেমিনের মুখের দিকে তাকিয়েছিল আর হাসছিল, আর এটা দেখে ও তো হাসছিল। আর এই মোমেন্টে সেই এপিসোডটি শেষ হয়ে যায়। এপিসোডটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্টস করুন, আর পরবর্তী এপিসোড দেখার জন্য চ্যানেলটির সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।